নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব আজকে দেশ জুড়ে অগ্নিপথের বিরুদ্ধে ক্ষোভ, আগুন, ট্রেন জ্বলল, তার কিছুটা আঁচ হলেও এ রাজ্যে পড়েছে। সারা দিন ধরে আমরা দেখিয়েছি দেশ জোড়া বিক্ষোভ, আগুন, ট্রেন জ্বলা, বাস জ্বলা, গুলি। আর এ রাজ্যে আঁচ পড়ল বনগাঁ ঠাকুরনগরে রেল অবরোধ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ হাওড়া, পুরুলিয়া, শিলিগুড়িতে। দেখুন। दरवाजा दरवाजा खोलना नहीं, दरवाजे में मार रहा है। बच्चा परेशान हो रहा है, उसका भी स्कूल है। रेलवे आपकी संपत्ति है, राष्ट्र की संपत्ति है, तो मेरा निवेदन है कि किसी भी तरह के वायलेंट प्रोटेस्ट न करें। সেনায় 4 বছরের চুক্তিতে নিয়োগ, প্রকল্পের নাম অগ্নিপথ। মোদী সরকারের এই প্রকল্প বাতিলের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভের আগুন। শুক্রবার সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনের রাস্তাও অবরোধ করা হয়। পরে বিক্ষোভকারীদের 3 জনের প্রতিনিধি দল শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে। অগ্নিপথ বিক্ষোভ পুরুলিয়াতেও, হাতে পোস্টার, ব্যানার নিয়ে পথ অবরোধ। অবরোধের জেরে আজকে পরে বহু গাড়ি। অবরোধ তুলতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। অগ্নিপথের প্রতিবাদে হাওড়া ব্রিজেও বিক্ষোভ। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায় পুলিশ। উত্তরবঙ্গীয় অগ্নিপথের বিরোধিতা, শিলিগুড়িতে প্রতিবাদ, উড়ালপুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নিউজ 18 বাংলা। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প জ্বলল আগুন বিভিন্ন রাজ্যে, আর এ রাজ্যের মানুষ হয়রান হলেন। অগ্নিপথের বিরোধিতায় বিক্ষোভের প্রভাব মালদা টাউন স্টেশনেও। আটকে পড়ে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল, যাত্রীদের হয়রানি। এর সঙ্গে সঙ্গে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদের কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, কোন কোন ট্রেন বিঘ্ন ঘটেছে, কোন কোন ট্রেনের সংক্ষিপ্ত করা হয়েছে সফর। সরাসরি চলে যাব মালদায়, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মার কাছ থেকে শুনবো। সেবক, মালদা টাউন পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে ব্রহ্মপুত্র মেল, যাত্রীরা কোথায় গেলেন, কিভাবে যাচ্ছেন তারা? দেখো অয়নদা, তুমি যেমনটা বললে যে আজকে সকাল 10টায় আমরা বারবার দর্শকদের জানাচ্ছিলাম 10টা থেকে মালদা টাউন স্টেশনে আটকে দেওয়া হয় দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল। প্রায় 7 ঘন্টা পর রেলের তরফে জানানো হয় যে বিহার এবং উত্তরপ্রদেশে অন্যান্য স্টেশনের যা পরিস্থিতি, তাতে ব্রহ্মপুত্র মেলকে মালদা থেকে আর দিল্লি গন্তব্যে রওনা হওয়া সম্ভব নয়, ফলে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হলো। স্বাভাবিকভাবে যারা যাত্রী তারা প্রচুর সমস্যায় পড়েন, তাদের মধ্যে ক্ষোভও দেখা যায়। রেল কর্তৃপক্ষ যেটা জানায় যে এই ট্রেন আবার মালদা থেকে রওনা হবে অসম অভিমুখে, অর্থাৎ ব্রহ্মপুত্র মেল আপাতত দিল্লি পর্যন্ত চলবে না, মালদা আর অসমের মধ্যে চলবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে রেলের তরফে। এর পাশাপাশি মালদা ডিভিশন, তুমি জানো মালদা ডিভিশনের বেশ কিছু এলাকা বিহারের মধ্যে, ফলে মালদা ডিভিশনের ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। সব মিলিয়ে 29টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন রয়েছে, দূরপাল্লার একাধিক ট্রেন রয়েছে। এর পাশাপাশি আরও 11টি ট্রেনকে যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে। গুরুত্বপূর্ণ যে 2টি ট্রেনের কথা বলবো, যেটি আজকে সন্ধ্যায় ছাড়ার কথা ছিল, ফারাক্কা এক্সপ্রেস মালদা থেকে দিল্লি অভিমুখে যেত, সেই ট্রেন বাতিল করা হয়েছে।
মালদা পাটনা এক্সপ্রেস সেই ট্রেনটিও বাতিল করা হয়েছে। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিন রাজ্যের প্রচুর মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। অয়নদা, ধন্যবাদ সেবক। এবং এখনো পর্যন্ত যা জানালেন তা থেকে পরিষ্কার দিল্লি যাচ্ছে না, ব্রহ্মপুত্র মেল আপাতত অসম পর্যন্তই যাবে। ये हाथ कम से कम 5-6 घंटा हो गया। जैसे बच्चों की अभी हस्बैंड का ड्यूटी भी है मंडे से। मैं चढ़ी गुसाई गांव से। अच्छा, गुसाई गांव से अभी जा रहे कानपुर। बच्चा परेशान हो रहे, उसका भी स्कूल है अच्छा। कब जाना है? मंडे को। अच्छा, तो क्या करेगा अभी? अभी देखते हैं क्या कर रहे हैं। হাওড়ার পরিস্থিতিও সেই রকমই ছিল। অগ্নিপথ বিক্ষোভের প্রভাব, দেশের উত্তর দক্ষিণে বিধ্বস্ত রেল পরিষেবা, হাওড়া স্টেশনে রেল যাত্রীদের হয়রানি, বিক্ষোভ। হাওড়া জাংশন থেকে দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন বাতিল হয়েছে। আজকে গোটা দেশে 300-রও বেশি ট্রেন বাতিল, ব্যাহত, যাত্রাপথ সংক্ষিপ্ত। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল, সংক্ষিপ্ত হয়েছে। আর তার কারণেও হাওড়া স্টেশনে আপনারা দেখছেন হয়রান যাত্রীরা। रिजर्वेशन था उपासना में, उसको भी कैंसिल कर दिया गया है। अभी जो भी ट्रेन पहले खुलेगी पटना के लिए हम उसमें चढ़ जाएंगे। जब तक नहीं खुलेंगे, अगर नहीं खुलेंगे तो तब तो यहाँ बैठेंगे, अब जो भी होगा देखा जाएगा। जनशताब्दी पकड़ना था सर, लेकिन उसको अभी हम देख रहे हैं कि रद्द कर दिया गया है। शुरू में हम लोग को आश्वासन दिया गया कि 2 घंटा के बाद चलेगी ट्रेन, लेकिन अब देख रहे हैं कि धीरे धीरे एक एक करके सभी ट्रेनों को रद्द कर दिया जा रहा है और हम लोग को जाने में बहुत दिक्कत हो रहा है। अभी कैसे जाएंगे? कोई अब शाम में एक ट्रेन है, देखते हैं जो सबसे पहले खुलेगी उसी को पकड़ लेंगे। हम लोग का रिजर्वेशन तो जिसमें था वो तो रद्द हो गया है। नहीं, जो चीज़ हो रहा है वो सही तो नहीं हो रहा है, क्योंकि जो युवा चाहते हैं उनकी मांग को अलग करके अपना मनमर्जी को थोपा जा रहा है, तो सही तो किसी भी एंगल से नहीं है। চলে যাচ্ছে অন্য খবরে। আর 1 মাস তারপরেই তৃণমূলের শহীদ দিবস। তবে এই শহীদ দিবস নিয়ে, তৃণমূলের শহীদ দিবস নিয়ে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁদা তুললেই বহিষ্কার। 21শে জুলাইয়ের আগে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। না, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, জানতে চাইবো কি কড়া বার্তা দিলেন? দেখো, 21শে জুলাইয়ের নিয়ে আজকে একটি বৈঠক রাখা হয়েছিল, যে প্রস্তুতি বৈঠক। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত পরিষ্কার করে দিয়েছেন যে 21শে জুলাইয়ের সমাবেশের নাম করে যদি কেউ কোনো চাঁদা তোলেন এবং সেটা যদি দলের গোচরে আসে এবং তার সত্যতা প্রমাণ হলে 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হবে। এর আগে হলদিয়াতেও শ্রমিক সমাবেশের মঞ্চতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকাদারি নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং এবার দলের যারা কর্মীরা রয়েছে, তার কারণ 21শে জুলাইয়ের সঙ্গে দলের কর্মীদের একটা আবেগ জড়িয়ে থাকে, চাঁদা তোলার মতো কাজ করে যাতে দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে সম্পর্কেই কড়া হুঁশিয়ারি অভিষেকের। ধন্যবাদ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে কটাক্ষ বিজেপি। চাঁদা তো যা তোলা তুলেই ফেলেছেন, মানুষের তো পকেট এখন খালি, আর পাবে কোথায়? কার ঘাড়ে গড়া মাথা আছে তৃণমূলের নেতা, তৃণমূলের গ্রামের নেতার বাড়ি থেকে চাঁদা নিয়ে চলে গেলে সেটা তৃণমূল কংগ্রেসকে জানাবে? আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কেউ কারোর বিরুদ্ধে ওই দিদিকে বলো করে দেবেন হয়তো। একটা দল কখন এই কথা বলে যখন সেই দলের সাংগঠনিক কোনো নিয়ন্ত্রণ নেই, সেই দলের অর্থনৈতিক কোনো স্বচ্ছতা নেই, যে দল বিশ্বাস করে যে তার লোকেরা বিভিন্ন জায়গায় এভাবেই টাকা তুলতে অভ্যস্ত, তো স্বাভাবিকভাবেই তার কারণেই তারা এটা বলছেন। স্বাস্থ্যসাথী, বারবার অভিযোগ এসেছে। এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরো কড়া নবান্ন। এবার ভিজিল্যান্স, স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ায় বারবার হয়রানির অভিযোগ ওঠে। এটা রুখতেই এই ভিজিল্যান্স। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কি কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা দেওয়া হয়েছে। দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড অনেক বেসরকারি হাসপাতালই নিতে চায় না, এই অভিযোগ ভুরি ভুরি। এটা রুখতে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার পদক্ষেপ। রাজ্য এবং জেলা স্তরে নজরদারি দল গঠন করেছে স্বাস্থ্য দফতর। রাজ্য স্তরে ভিজিল্যান্স টিমের চেয়ারম্যান করা হয়েছে হেলথ সার্ভিসের ডিরেক্টরকে। এই নজরদারি দলে সদস্য 11 জন। প্রতিটি জেলার জন্য থাকবে একটি করে নজরদারি দল। মাথায় থাকবেন সংশ্লিষ্ট জেলার চিফ মেডিকেল অফিসার ও রোগীর আত্মীয় পরিজনরা যাতে পরিষেবা পায় তা নিশ্চিত করার। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার দেখাবো নদিয়ার এক পঞ্চায়েতের ঘটনা।
পঞ্চায়েতের টাকা প্রধানের পকেটে, সেই প্রধানই এখন উপপ্রধান। নদিয়ার চাপড়ায় তার বিরুদ্ধে অভিযোগ বর্তমান পঞ্চায়েত প্রধানের। চাপে পড়ে অবশ্য টাকা ফেরতের আশ্বাস। দেখুন। ফের তৃণমূল বনাম তৃণমূল, এবার নদিয়ার চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে বর্তমান প্রধান এবং উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। ঘটনার সূত্রপাত 2018 সালে। তখন চাপড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের জিআর মণ্ডল। নিজের চিকিৎসার জন্য পঞ্চায়েতের তহবিল থেকে ধার চান জিআর, কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান পদের অপব্যবহার করেন জিআর। নির্বাহী সহায়ককে টাকা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ মেনে 50,000 টাকা দিতে বাধ্য হন নির্বাহী সহায়ক। পঞ্চায়েতের বর্তমান প্রধান তৃণমূলেরই রূপালী দাস, এখন উপপ্রধান পদে জিআর মণ্ডল। বর্তমান প্রধানের অভিযোগ, 20,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা পঞ্চায়েতকে দিচ্ছেন না উপপ্রধান জিআর। এ নিয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল পঞ্চায়েত। 30,000 টাকা উনি এখনো দেননি। বারবার আমরা অভিযোগ জানিয়েছি ওনাকে দেওয়ার জন্যে, নোটিশও দেওয়া হয়েছে, তাও সত্ত্বেও উনি দেয়নি। আমি অসুবিধা বলে আমি নিয়েছিলাম, অবশ্য আমি অসুবিধা করেছিলাম, অসুস্থ হয়েছিলাম বলে আমি নিয়েছিলাম, বুঝেছেন, সেই জন্য আমি নিয়েছিলাম। ফেরত দিয়ে দেবেন? আমি ফেরত দিয়ে দেবো। এখানে তৃণমূলের প্রধান তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই দুর্নীতি চলছে, চাপড়া ব্লকেও এর চেয়েও বড় বড় দুর্নীতি আছে। এ তো এক ছোটখাটো ঘটনা। যেহেতু ঘটনাটা 2018 সালে হয়েছিল, এখন 2022 সাল, অর্থাৎ 4 বছর হয়ে গেছে, তো আমার কাছে এইভাবে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি। যদি লিখিত অভিযোগ আসে তাহলে আমি খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। একদিকে প্রধান আর একদিকে উপপ্রধান, ফের তৃণমূল বনাম তৃণমূল। নদিয়া থেকে ক্যামেরায় প্রদীপ্ত সরকারের সঙ্গে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এসএসসি নিয়োগ, টেট নিয়োগ, সব নিয়োগে দুর্নীতি নিয়ে এখন জেরবার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসিতে চাকরি নিয়ে একের পর এক সিবিআই তদন্ত, হাইকোর্টের চাকরি দেওয়ার নামে প্রতারণা আইসিডিএসেও। দেখুন। তৃণমূলের মালদা জেলার সভাপতি, মালতীপুরের তৃণমূল বিধায়ক সেই আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। জেলা শাসকের দফতরে লিখিত অভিযোগ 5 মহিলার। তাদের দাবি, আইসিডিএস এ চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা নিয়েছেন তৃণমূল বিধায়ক। মাথাপিছু প্রায় 2.5 লক্ষ টাকা নিয়েছেন আব্দুর রহিম বক্সি। 2020 সালে প্রত্যেককে নিয়োগপত্র দেওয়া হয়, পরে জানা যায় নিয়োগপত্র ভুয়ো। এরপর টাকা ফেরত চেয়েও মেলেনি বলে অভিযোগ। আমি রহিম বক্সিকে টাকা দিয়েছি। কত টাকা? 2.5 লাখ। কিসে চাকরির জন্য দিয়েছেন? আইসিডিএস এ। কতদিন আগে দিয়েছেন এবং তারপর কি কি হলো? 2.5 বছর হয়ে গেল। চাকরি হবে এই 6 মাস পরে হবে, 5 মাস পরে হবে, এরকম বলছে। আর এরকম করে দিন যাচ্ছে, আমরা টাকা ফেরত চাই, আমরা চাকরি চাই। অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মাধ্যমে আর্থিক লেনদেন হতো। সেই পঞ্চায়েত সদস্যের এখন দাবি, তিনিও চাকরির জন্য তৃণমূল বিধায়ককে 12.5 লক্ষ টাকা দিয়েছেন। কত টাকা তুলে দিয়েছিলেন আপনি? 12.5 লাখ টাকা। কতজনের কাছ থেকে নিয়েছেন? 5 জন। রহিম বক্সি কি বলছে? ও তো কখনো বলছে চাকরি করে দেব, কখনো বলছে টাকা ফেরত দিব। কথা তো ঠিক ঠিকানা নেই। আমি চিনি না ওকে, ওর কোন আমি জানিও না ওকে। একটা টিম মিলে, লতিফুল বলে একটা চিটার মেয়ে আছে, ওকে একটা টিম ম্যানেজ করে নিয়ে, হ্যাঁ, আর এটা করিয়েছে। এইটা এক ফোঁটা একটা লাইন সততা নাই। আমি কাউকে চিনি না এদেরকে, ওদের সাথে আমার কোনো রিলেশনই নাই। আর সে তো পরিকল্পনা মাফিক বলছে, টাকাটা তো প্রমাণ করতে হবে। ও বলছে আমাকে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। রহিম বক্সি আগে আরএসপি করতেন এবং যে কোনো আইসিডিএস এর চাকরি এবং সমস্তটাই টাকার বিনিময়ে হতো। তার পরবর্তীতে তিনি তৃণমূলে ঢুকেছেন। তখন আরএসপি বামফ্রন্টের মন্ত্রীদের নামে টাকা তুলতেন চাকরির নাম করে, এখন মমতা ব্যানার্জির নামে তুলছেন। জেলা সমর্থকের কাছে দিয়েছেন, জেলা সমর্থকটা থেকে এখানে আমার কোনো কমেন্টস নেই। এর সঙ্গে তো এখানে তো বলা নাই যে উনি পার্টির জন্য টাকা নিয়েছেন বা কিছুর জন্য। এসএসসি টেট দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। এরই মাঝে এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইসিডিএস এ চাকরির নামে প্রতারণার অভিযোগ। এ নিয়েও মালদায় হাওয়া গরম। নিউজ 18 বাংলা। প্রায় প্রতিদিনই আমরা প্রশাসনের নজরে আনার জন্য আপনাদের দেখাচ্ছি পদ্মা চুরি, কোথাও মাটি চুরি, কোথাও বালি চুরি। এবার দেখুন
পশ্চিম মেদিনীপুরে। কোথাও কাটা হচ্ছে মাটি, কোথাও জলাশয়ে ভরাট। চন্দ্রকোনায় দিনে দুপুরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে মাটি মাফিয়ার নজরে পুরো এলাকা পঞ্চায়েত এলাকা। অভিযোগ, দিনের পর দিন বাড়ছে মাটি মাফিয়ার দাপট। জলাশয় যেমন ভরাট হচ্ছে, তেমনি খালি হয়ে যাচ্ছে খাস জমি। নম্বর প্লেট ছাড়া ট্রাক্টর, তাতে করেই পাচার হচ্ছে মাটি। কোথাও ভুয়ো নথি ব্যবহার করে, কোথাও আবার নথি ছাড়াই। রাজনীতিক চাপ আছে, বাকি ল্যান্ড মাফিয়ারা আছে, প্লাস ডিসিবি ব্যবসারা একসাথে একবারে জড়িত। জেলা অফিস থেকে কাগজ বার করে নিয়েছে, সব এটুকু দিতে হবে। চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ড। সম্প্রতি এখানে লালসাগরে একটি জলাশয় ভরাটের অভিযোগ ওঠে। তারপরেই জমির মালিকের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে পাঠায় চন্দ্রকোনা পুরসভা। আমরা সেখানে যাচ্ছি, স্পটে যাচ্ছি, আমরা সেখানে আমরা খতিয়ে দেখছি। আমাদের কাছে কিন্তু কোনো লিখিত কোনো অভিযোগ আসেনি। যদি আমরা সেরকম কোনো অভিযোগ পাই, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, তাকে নোটিশ করে আমাদের বন্ধ রাখতে বলছি। গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে জলাশয় ভরানো যাবে না, কিন্তু তারপরেও এই মাফিয়ারাজরা তাদের কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্তগুলো পুলিশের নাকের ডগায় করছে, যেখানে কি পুলিশ প্রশাসন চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এগুলো প্রশাসনের আধিকারিকদের কাছে তুলে ধরবার সময় বলে আমরা তো এটা জানি না, আমাদেরকে একটা কমপ্লেন করুন। আমাদের নামে বললাম চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না এবং যেখানেই দেখবো বসতি এলাকায় মাটি মাফিয়ার দাপট। অতিষ্ঠ বাসিন্দারা, কবে পদক্ষেপ করবে প্রশাসন? অপেক্ষায় চন্দ্রকোনা। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ভাটপাড়ায় চলে যাব। ভাটপাড়ায় অদ্ভুত অভিযোগ উঠল, অক্সিজেনের অভাবে নাকি রোগী মৃত্যু হয়েছে। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যু। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন জানকী শাহ। জরুরি বিভাগে ভর্তি হতেই প্রবল শ্বাসকষ্ট শুরু। আগে কাগজপত্র সই, তারপর অক্সিজেন দেওয়া হবে জানান চিকিৎসক। অভিযোগ, সময় অক্সিজেন না পেয়ে মৃত্যু হয় জানকীর। কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, অক্সিজেনের অভাব মানে কি? কোনোদিন তো আমাদের এই রাজ্যে 11 বছরেও আমরা দেখিনি অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে। আসলে সময় মতো অক্সিজেন না দেওয়ার অভিযোগ। একদমই তাই। দেখো, এক মুমূর্ষ রোগী সকালবেলা সে শ্বাসকষ্ট অনুভব করে জানকী শাহ, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। তার কাগজপত্র রেডি করতে করতে তাকে ইমার্জেন্সিতে কিন্তু নেওয়া হয়। ইমার্জেন্সিতে নেওয়ার পর তাকে শ্বাসকষ্ট অনুভব করে তাকে যদি অক্সিজেনটা দিত, তখন কিন্তু অক্সিজেন সিলিন্ডার সেখানে মজুদ ছিল না, পরিবার সূত্রে আমরা জানতে পারছি। তারপর কাগজপত্র তৈরি করে যখন অক্সিজেন সিলিন্ডার আনা হলো, তাকে অক্সিজেন দেওয়া হলো, তার আগেই কিন্তু তার মৃত্যু হয় জানকী। সুতরাং ফলে এই নিয়ে পরিবারের মধ্যে একটা সৃষ্টি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। তারা সুপারকে গিয়ে ঘেরাও করে। তখন সুপার বলে বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন। এই যে কাগজপত্র তৈরি করতে করতে 55 বছরের ব্যক্তি মহিলা, তিনি শ্বাসকষ্ট অনুভব করে হসপিটালে নিয়ে হচ্ছে। ইমার্জেন্সিতে নেওয়ার পর সাথে সাথে তাকে কিন্তু একটা ব্যবস্থা করা হয়, তারপর তার কাগজপত্র রেডি করার কথা, কিন্তু আগে কাগজপত্র রেডি করতে বলেন সেখানকার চিকিৎসক। ফলে এই নিয়ে কিন্তু রোগীর মৃত্যু হওয়ার পর তখন কিন্তু সুপার তাদের বলে দেখছি বিষয়টা, ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু এতে কিন্তু পরিবারের লোকের অভিযোগ যে ঠিক মতন অক্সিজেন সিলিন্ডার তখনই তাকে দেওয়া হয়তো তার মা বেঁচে যেতেন, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। অয়নদা, ধন্যবাদ। কি বলছেন রোগীর পরিবার, দেখুন। का थोड़ा प्रॉब्लम था। हाँ, यहाँ पर लेके आए तो यहाँ पर टेक्चर नहीं है। टोटो में बैठे हुए थे, टोटो टेक्चर मांग रहे हैं। डॉक्टर बोला टेक्चर नहीं है, एखाने आगे लिखा पढ़ी करे ना। यहाँ मम्मी को मेरा सांस पूरा उठ रहा है, उठने के बाद पूरे मम्मी रो रही है। ये लोग बोल रहे हैं डॉक्टर कि ऑक्सीजन दीजिए, सांस लेने में कष्ट हो रहा है। बोला एक আমি लिखा पढ़ी करबो, तारपरे कोनो ছাড়বো, তারপরে কিছু হবে না। आगे अभी वहाँ पे ले गए, टोटो से मम्मी को वार्ड में ले गए। वहाँ जाते जाते मम्मी डेट कर गई। ये लोग डॉक्टर बोला क्षमा करे, आज के আমার মা নেই, আমার কি আছে বলুন আপনি। স্যার, সুপার অভিযোগ অস্বীকার করেছেন, যদিও তিনি বলেছেন তদন্ত হবে। খারাপ অবস্থায় ওরা একটা অটোতে করে নিয়ে এসেছিল, এবং যখনই এসছে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে ওকে অ্যাডভাইস করেছে অ্যাডমিশন করার জন্য। আমি অলরেডি সিস্টার ইনচার্জ, নার্সিং সুপার সবাইকে পাঠিয়েছিলাম। ওয়ার্ডে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। তারপরে পেশেন্ট এক্সপায়ার করেছে। ওনার সঙ্গে আমার কথা হয়েছে যে সমস্ত পেশেন্ট পার্টি এসেছিল আমার কাছে, ওনাদের আমি লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ করলে ব্যাপারটা পূর্ণাঙ্গ তদন্ত আমি করবো। অমানবিক ঘটনা।
বাড়ির বাইরে কাজে বেরিয়েছিলেন, এটাই অপরাধ। তাই মহিলাকে ন্যাড়া করে দেওয়া হলো। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্ত 3 মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা নিখোঁজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মহিলাকে ন্যাড়া করার ঘটনায় অভিযুক্ত মোড়লদের গ্রেফতার করল পুলিশ। খুঁজতেছি সবাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছি, মাথা ফাথা খারাপ হয়ে গেছে। খুঁজে আর কি করবো, খুঁজে পাইনি। কত খুঁজতেই থাকবো। এরকম সংসার করছিলাম, এরকম সংসার। 10 বছরের সংসার, দীর্ঘদিন ধরেই অসুস্থ স্বামী, ঘরে পয়সা নেই, কাজে বেরিয়েছিলেন স্ত্রী, এটাই নাকি মস্ত অপরাধ। গ্রামের মোড়লরা তাই নিদান দেন, মহিলাকে ন্যাড়া করতে হবে, সেই মতো চুল কেটে দেওয়া হয়। পাড়ার লোককে দিয়ে এরকম অত্যাচার মারপিট, গাছে বেঁধে মেরেছে, মারার পরে এবার ন্যাড়া করে মাথাতে দিয়েছে, আলকাতরা লেপে ছেড়ে দিয়েছে। ন্যাড়া করার পর থেকেই মহিলা নিখোঁজ, খোঁজ পাওয়া যাচ্ছিল না তার নাবালিকা সন্তানেরও। মহিলার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। উদ্ধার করা হয়েছে মহিলার নাবালিকা সন্তানকে, মেয়েটিকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রশাসন। চিকিৎসার জন্য মহিলার স্বামীকে পাঠানো হয় হাসপাতালে। নিউজ 18 বাংলা। এবার বীরভূমের একটি ছবি দেখুন। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া, রাগ করে কুয়োতে ঝাঁপ স্বামীর। বাড়িতে এলো পুলিশ, স্বামীকে তুললো কুয়ো থেকে, উদ্ধার করলো জীবিত অবস্থায়, বোঝালো দম্পতিকে, তাতেই গলল বরফ। স্বামী স্ত্রীর মুখে হাসি, মুখে মিষ্টি। স্বামী নেশা করায় অশান্তি, স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া, রাগ করে কুয়োতে ঝাঁপ স্বামীর। কাছেই ডিউটি করছিলেন এক সিভিক কর্মী, তার তৎপরতায় প্রাণ বাঁচল স্বামীর। সিভিক পুলিশ কর্মী খবর দেন পুলিশে, পুলিশে গিয়ে স্বামীকে কুয়ো থেকে তোলেন। শুক্রবার এই ঘটনা ঘটে মোহাম্মদ বাজার থানার কাইজুলি পাড়ায়। কুয়োয় ঝাঁপ দেওয়া স্বামীর নাম নাসু শেখ, পেশায় গাড়ি মিস্ত্রি। ওদের স্বামী স্ত্রী ঝামেলা কাল থেকে চলছে। না ও আমাদের প্রশাসন এসেছিল, কালকে বুঝিয়ে গেছিল। আবার সকাল থেকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। ওর হাজবেন্ডটা ওতে ঝাঁপ দিয়ে আমাদের প্রশাসনকে হেল্প করেছে, প্রশাসন এসে ওকে বাঁচিয়েছে। আমাদের প্রশাসনকে অনেক ধন্যবাদ। সংসারে অশান্তি মেটাতে স্বামী স্ত্রীকে বোঝায় পুলিশ, তাতেই মেলে ফল। ঝগড়া ভুলে স্বামী স্ত্রীর মুখে হাসি, মুখে মিষ্টি, মিষ্টিটা পুলিশেরই আনা। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।